তো দেখেন তো সাউন্ড ক্লিয়ার কিনা, সবাই একটু দেখেন সাউন্ড ক্লিয়ার কিনা একটু দেখেন তো। কিছুই দেখা যায় না স্যার, কি দেখবা? ভাই কিছুই দেখা যায় না স্যার, কি দেখতে মন চায় ক? স্যার কিছুই দেখা যায় না। কলম কই? এখনো কয় কিছুই দেখা যায় না, এই ইবু ভাই কিছুই দেখা যায় না, কি দেখা যায় না? ক্লাসগুলো রাতে নিলে ভালো, আজকে রাতে নিবো, এরপর থেকে রাত 12টার পরে নিবো। এটাই ঠিক আছে সবার জন্য। মানে এই হলো বাঙালি। তুমি বাঙালি কি জানো? তুমি যদি বাঙালি, প্রথম আমি কি করছিলাম, আমি 2010 সালে, মেবি 2010 সালে এফরাউন হলে ম্যানেজার ছিলাম রমজানে। ম্যাচে ম্যানেজার, মানে ম্যানেজার গিরি করা কিন্তু সবচেয়ে কঠিন। একজনকে আমি কই মাছ খামো, একজনকে শিং মাছ খামো, একজনকে গরু খামো, একজনকে খাসি খামো, একজনকে মুরগি খামো, কিন্তু ম্যাচ চালানো সম্ভব না, সম্ভব সম্ভব না। তা সবাই কয়, আমি মিটিং ডাকলাম স্টুডেন্টদের নিয়ে, এইরকম এরকম, তা ঠিক আছে। যারা গরু খাবি তোদের তো গরু খাওয়ামই না, তোদের খাওয়া মহিষের মাংস, কি খাওয়ামো? মহিষের মাংস। যারা ছাগল কয় খাসির মাংস, আমরা খাসির মাংস, জীবন তো খাসির মাংস খাইবে না, খাইবে কি ভেড়ার মাংস, তাই না? এখন খাওয়ামো কি ভেড়ার মাংস? এখন মনে করো তুমি যে স্টুডেন্টরা কইবে স্যার রাতে ক্লাস দিতে ভালো হয়, ওরে দেখবা তুমি রাতে পাবা না, ওরে রাতে পাবা না। যে স্টুডেন্ট কবে আমি বিকেল 3, আমার এই অভিজ্ঞতা হলো করোনাকালীন থেকে। করোনাকালীন একটা ব্যাচে আমার স্টুডেন্ট ছিল 1000, কত? সবার মতামত কয়টায়? কয়েছি স্যার রাত 8টায়, 8টা শুরু করে দেখি ক্লাস করে 100। কতজন? 100 জন। যে ব্যাচটায় ভর্তি হয় 3টায়, 3টায় 1000 স্টুডেন্ট ভর্তি হয়, দেখি ক্লাস করে কতজন? ওই 100। কারণটা কি? বাকিগুলা কই? ওর এই একটারে ফোন দিচ্ছে, গালি দিচ্ছে এক একটারে। যখন কইছিলা যে ক্লাস নিবেন এই টাইমে, তুমি এই টাইমে ক্লাসটা করলা না, কয় স্যার আমার কাজ ছিল। আমি তো বুঝতে পার, এবার বুঝছো তাহলে মজা কাকে বলে। এখন মনে করে কেউ কইবে স্যার রাত 12টার পর নিলে ভালো হয়, কারণ সে প্রেম করে রাত 12টার পর, ওর তো ওই জন্যই ভালো হয়। আরেক টাকা রাত 2টা নিলে ভালো, আরেক টাকা ফজরের নামাজ পড়ে নিলে ভালো, আরেক টাকা সকাল 10টা নিলে ভালো হয়, আরেক টাকা 11টা নিলে ভালো হয়, কিন্তু কাউরে তুমি এক টাইমে পাবা না, জীবনও পাবা না। এটার নাম বাঙালি। না, আমার বাঙালি কোনোদিনও শুনছেন? আজকে কি হবে? আজকে প্রধান অতিথি আসবে কয়টায়? 10টায় জনসভা হবে। উনি কি 10টায় জীবন আসছে? এটার নাম বাঙালি, ও জীবন আসবো না। বাঙালির চরিত্রটাই এরকম। বাঙালির চরিত্র কি? একেবারে এরকম, বুঝছেন? এটা এলো। আচ্ছা, এখানে হাইলাইটস পাই নাই, কোনো ধরনের কোনো কমেন্ট পড়বা না। পরে এখন ধুমাইয়া পড়ামু, খালি পড়াশোনা করবা। কোনো হাইলাইটস পাই না এইসব কথা কবা না এখানে। ক্লিয়ার? ওকে। আচ্ছা দেখেন, আগে আমরা এই গলা দিয়ে শুরু করি, টপিকটার নাম দিয়ে বাকযন্ত্র। কি দিয়ে শুরু করি? বাকযন্ত্র দিয়ে শুরু করি। একটা টপিক নাম আছে বাকযন্ত্র, কিন্তু এটা কেউ পড়ে না। এই জন্য বিশেষ পরীক্ষা এটা থেকে প্রশ্ন ধরে, আর প্রাইমারিতে ধরে, নিবন্ধনও ধরে, 11 থেকে 20তম গ্রেডও ধরে। একটা মাথার ভিতরে রাখবা, যে হাইলাইটস যেগুলো 4টে দেওয়া হয়েছে তোমাদের, এই 4টা পড়লে যে কোনো চাকরি পরীক্ষা 80% কমন পাওয়া যায়। 20% কমনের জন্য তোমার চাকরিটা হয় না। প্রাইমারি পরীক্ষা তুমি ভালোই পারো, কিন্তু ওই যে যেটা আনকমন ঘুরাই দেয়। এবার আসছে স্যাপলিন, মানে কি চারা গাছ, এটা তো নাই। এটা তো নাই, ওইটা পারলে কি তোমার চাকরি? কারণ সবাই তো পারে, যে একটা সহজ প্রশ্ন যখন আসে, মন মাঝি কোন সমাস, পারে না এমন মানুষ আছে? কত সবাই পারে, কিন্তু তোমার পরীক্ষায় যে আসছে মুজিব বর্ষ, যে ওইটা পারছে ওরই তো কাজ দিতেছে। আমি তো ক্লাসে সরাসরি বারবার পড়াইছি মুজিব বর্ষ কোন সমাস, তাই না? বাজারে গাইড বই যারা পড়ছে ওখানে তো মুজিব বর্ষ নাই, তাই না? গ্রামগঞ্জে যে টিচারের কাছে পড়ছে, লোকাল কোচিং এ পড়ছে, তাদের তো মুজিব বর্ষ নাই। ওর কিন্তু চাকরিটা হবে না। এই জন্য ব্যতিক্রম গুলাই আমাদের আগে পড়তে হয়। তাহলে এবার একটু দেখো, সাউন্ড ক্লিয়ার না, ও ঘুম ধরছে এই জন্য শোনে না, না? আচ্ছা, সাউন্ড কি ক্লিয়ার না একটু বলেন তো? আচ্ছা, বাক যন্ত্র এটা কি? দেখেন, বাক যন্ত্রটা থাকে কোথায় এটাকে বোঝেন। এই আমার একটা গলা, এই একটা কি গলা, এই গলাটার ভিতরে মহান সৃষ্টিকর্তা একটা ছোট্ট একটা যন্ত্র বসাই দিয়েছে এই জায়গায়। যন্ত্রটা কোথায়? এখানে, ভালো করে খেয়াল করবো। আর আমাকে একটা প্যাড দিছে, এটার কি কয়? প্যাড। এটা কি বলে? পেট। আবার খাস বাংলা কয় প্যাড, কি বলে? প্যাড দিছে একটা, তাই না? সবারই একটা প্যাড আছে, প্যাড নাই কার? ঠিক আছে, প্যাড সবারই আছে, তো আছে না? আছে। আমার একটা প্যাড আছে, বুঝছো? হয়তো আমারটা 3 মাস 4 মাস এরকম, তাই না? কারো 9 মাস আছে, 9 মাস আছে, কার কার 6 মাস আছে, কার কার এটা কই, ঠিক আছে? আমারটা 6 মাসটা 9 মাস, আমারটা মনে হয় 3 মাসটা সইব। এরকম একটা প্যাট আমার আছে, ঠিক আছে? প্যাট, এর প্যাটের সাথে কিন্তু আমাদের এই
এই এই এই যন্ত্রটার সাথে কোনো সম্পর্ক আবার নেই। পেটের উপরে 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 আসে, এর ভিতরে একটা মানব দেহ আছে, এর ভিতরে একটা ফুসফুস আছে, ভিতরে কি আছে? ফুসফুসটাকে আমরা দেখি গরু বা ছাগল জবাই করলে দেখবেন ওই দোকানে বিক্রি করে, মাংসের দোকানে বিক্রি করে একটা ফুসফুস ঝুলাই রাখে। আবার বাংলা সিনেমার ভিতরে দেখবা ওই নায়ক নায়িকা যখন অসুস্থ হয়, মুখের মধ্যে একটা দিয়ে দিতে এরকম, আর ওই দিয়ে দেয় এরকম ফুলে মেলে, তাই না? বেলুনের মতো একটা ঝুলাই থাকতো, ওটা ফুলে মেলে, ওটাকে কি বলে? ফুসফুস। ওটাকে ফুসফুস বলে। এই যে ফুসফুসটা আছে, এই যে আমি যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো আসতেছে কোথা থেকে? ওই ফুসফুস। অর্থাৎ এই যে কথাগুলো উৎপাদন হয় কোথা থেকে? ওই ফুসফুস, ওই যন্ত্রটা থেকে। আমি যে কথা বলতেছি আর ওটা এরকম করতেছে, বুঝছেন? এরকম করতেছে। তার মানে ধ্বনি উৎপাদনের কেন্দ্রস্থল কোনটা? ফুসফুস। দেখেন, ধ্বনি উৎপাদনের কেন্দ্রস্থল হলো ফুসফুস। দেখেন, ধ্বনি উৎপাদনের কেন্দ্রস্থল হলো ফুসফুস। আর একজনে কয় স্যার আমারটা 7 মাস, দেখছেন? ধ্বনি উৎপাদনের কেন্দ্রস্থল হলো ফুসফুস। লেখেন, ধ্বনি উৎপাদনের ধ্বনি উৎপাদনের কেন্দ্রস্থল কি? ফুসফুস। ধ্বনি উৎপাদনের কেন্দ্রস্থল হলো ফুসফুস। ধ্বনি উৎপাদনের কেন্দ্রস্থল কি? ফুসফুস। ক্লিয়ার? এরপরে দেখেন, এরপরে প্রশ্নটা কি? এই যে দেখেন, ভালো করে বুঝান তো, এলো ফুসফুস, তাই তো? ধ্বনি উৎপাদনের কেন্দ্রস্থল হলো ফুসফুস। ফুসফুস এই যে মানবদেহ, ফুসফুসের সাথে একটা আরএফএল এর পাইপ আছে, দেখছেন? ফুসফুসের একটা পাইপ আছে না, মোটা একদম এরকম, পেছনে 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 একটা পাইপ আছে, আছে কিনা? ওই পাইপের ভিতর দিয়ে কিন্তু এই কথাগুলা ধ্বনিগুলা বের হয়, তাই না? এটা, এটাকে বলে গলনালী। কি বলে? গলনালী বলা হয়, মানে নল। এটাকে বলে গলনালী। গলনালী কিন্তু এটা কির সাথে রিলেটেড? এটা কিন্তু বাকযন্ত্রের সাথে রিলেটেড। বাকযন্ত্রের সাথে কি কি আছে দেখো। আচ্ছা, তাহলে গেল বাকযন্ত্রের মধ্যে কি কি আছে দেখেন। বাকযন্ত্রের মধ্যে এই একটা জিনিস আছে, গলনালী। এখন ফুসফুস, এটাও কিন্তু বাকযন্ত্রের সাথে রিলেটেড। ও তো ধ্বনি উৎপাদনের কেন্দ্রস্থলে কি? ফুসফুস। ফুসফুসও কিন্তু বাকযন্ত্রের সাথে রিলেটেড। কারণ কি? ধ্বনি উৎপাদনের কেন্দ্রস্থল। আচ্ছা দেখেন, এটাকে বলে বাকযন্ত্র, তাই তো? এই বাকযন্ত্র, এই যন্ত্রের ভিতর দিয়ে মুখের মুখের ভিতরে প্রবেশ করেন। মুখে কি কি আছে? দাঁত। দাঁত কি বাকযন্ত্র অংশ না? হ্যাঁ, দাঁত একটা বাকযন্ত্র অংশ, দাঁত। মাড়ি কি? মাড়ি। আরটা কি? মাড়ি। আরটা কি? চোয়াল। আরটা কি? চোয়াল। এগুলো কি বাকযন্ত্রের অংশ? চোয়াল এগুলো কি বাকযন্ত্রের অংশ। আচ্ছা, এরপরে যে জিনিসটা দেখেন, চোয়াল এগুলো অংশ। আর কি কি আছে? জিহ্বা, অধিজিহ্বা। এই দেখো, জিহ্বা, 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 এগুলো দেখেন হাইলাইটস আছে। অধিজিহ্বা, জিহ্বা, অধিজিহ্বা। আর একটা কি? ঠোঁট। হ্যাঁ, ঠোঁট তো লাগবেই। ঠোঁট। নাক লাগবে। নাক ছাড়া তুমি পারবা না কথা বলতে, তাই না? নাকটা কিন্তু লাগবে। নাক, এটা নাক, এই যে নাকের সাথে কিন্তু সরাসরি, কারণ অনেক সময় রোগীদের নাকের মাধ্যমে খাবার দেয় ডাক্তাররা, দেখছেন না? এরকম নাক, এটা কিন্তু বাকযন্ত্র। নাক, নাক তো লাগবেই। তাই নাক কি? আমাদের বাকযন্ত্র। এখন একটু খেয়াল করো, অর্থাৎ আমাদের এই মুখমণ্ডলের ভিতরে যা আছে সবই কি? কাল কি বাকযন্ত্রের অংশ? কাল কোনো লাগে কথা বলতে? লাগে না কিন্তু, গাল কিন্তু বাকযন্ত্রের অংশ না, অংশ না। আচ্ছা, কপাল লাগে? কান দুইটা লাগে? না, এগুলো কিন্তু বাকযন্ত্র অংশ। চুল লাগে? না, এগুলো কিন্তু অংশ না। ক্লিয়ার? অর্থাৎ এইখান থেকে এই মুখের ভিতরে নাক পর্যন্ত যা আছে মুখের ভিতরে, এইটুকের ভিতরে মুখের মধ্যে যা আছে সবই কি? বাকযন্ত্রের অংশ। পরীক্ষায় বলে নিচের কোনটি বাকযন্ত্রের অংশ, আবার পরীক্ষা শেষে নিচের কোনটি বাকযন্ত্রের অংশ নয়। এবার ক্লিয়ার? ক্লিয়ার তো সবাই? গুড। এখান থেকে পরীক্ষা, এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু আমরা ধরি না। এবার দেখো, যুক্ত বর্ণ। আর একটা টপিক কি? যুক্ত বর্ণ। চাকরি পরীক্ষায় এমন ভাবে দিতে হয় যেন বুকে একটা সাহস থাকে, বুকে থাকে। আর যারা ভাষা ভাষা জ্ঞান নিয়ে পড়াশোনা করে তাদের কিন্তু ধরা খায়, কট খায়, টিপলি লাগে। এখানে একটা জিনিস দেখো, এটা হলো যুক্ত বর্ণ। এখান থেকে পরীক্ষায় অনেক পরীক্ষায় প্রশ্ন ধরে। এর ভিতর অন্যতম আমরা ভুল করি, দেখো এই হ,
হয়ের সাথে পাশে যেটা থাকে এটা কি? এটা এটা অনেকেই বলে মূর্ধন্য ন, ডা মিথ্যা কথা। এটা কিন্তু দন্ত না, এটা কিন্তু দন্ত না। এটা পরীক্ষার হলে অনেকেই মূর্ধন্যয় টিক দেয়। মূর্ধন্য না দন্ত না কোনটা আসল নয় এটাই আমরা বুঝি না। একটু খেয়াল রাখো, এই পিছনে যদি মাত্রা থাকে এটাকে বলে মূর্ধন্য ন, আর সামনে যদি মাত্রা থাকে এটাকে বলে দন্ত ন। ক্লিয়ার? এই সামনে মাত্রা থাকলে এটাকে বলে দন্ত ন, আর পিছনে মাত্রা থাকলে এটাকে বলে মূর্ধন্য ন। সামনে চান্দি ফাঁকা মানে কি? মূর্ধন্য ন। আর এটা সামনে চান্দি ঢাকা তার মানে এটা দন্ত ন। দেখতে দেখায় মূর্ধন্য নয়ের মতো, আসলে এটা কোন না? দন্ত না। এটা কোন না? দন্ত না। খেয়াল থাকে জানো, এটা কিন্তু দন্ত না। আবার দেখো হয়ের এই পাছায় আবার একটা নিচে ন থাকে, এটা কি দেখো এটা দেখতে দেখায় দন্ত নর মতো, আসলে এটা কোন না? এটা কিন্তু মূর্ধন্য না। এটা কোন না? মূর্ধন্য। অর্থাৎ তোমার মনে হবে মূর্ধন্য না, আসলে ওটা হবে দন্ত না। আর উল্টা পাল্টা করে এই দুইটা নয়ের ক্ষেত্রে উল্টা পাল্টা করে বলতে হবে। তোমার যেটা মনে হবে আসলে সেটা, হ্যাঁ যেটা মনে হবে সেটা আসলে মনে থাকবে। গুড। আচ্ছা দেখো, তাহলে এইটা দেখলাম, এইটা, এই দুইটা দেখলাম। ক্লিয়ার? এই দুইটা, এই দুইটার আন্ডারে তুমি যদি দেখো যে বানানগুলো আসে, এই দুইটার আন্ডারে কিন্তু অনেক বানান আসে, তাই না? যেমন এক, এই দুইটা আন্ডারে যে বানানগুলো আসে এই বানানটা একটু খেয়াল রাখো। কিন্তু মধ্যাহ্ন বানান, ধয়জা ফেলা। এখন মধ্যাহ্ন মানে মাঝখানে। আচ্ছা এটা মনে রাখবে, তো মধ্যাহ্ন মানে নটাও কোথায় থাকবে? মাঝখানে। তার মানে মধ্যাহ্ন শব্দটা কি? মধ্যাহ্ন। মধ্যাহ্ন মানে মাঝখানে, তাহলে মধ্যাহ্ন নটা কোথায় বসবে? মাঝখানে। আসলে এটা কিন্তু মধ্যাহ্ন ন না, কোন না? এটা হলো মধ্যাহ্ন, এটা হলো দন্ত না। অর্থাৎ হ প্লাস দন্ত না। আবার দেখো মধ্যাহ্ন, আর একটা আছে কি সায়াহ্ন। এই সায়াহ্ন কোথায়? মাঝখানে। এটাও কিন্তু মাঝখানে। তাহলে হ প্লাস এটাও কি? দন্ত না। এই দুইটা বানান শুধু মনে রাখো, এই দুইটা বানানের ন কোথায় বসে? মাঝে বসে। এই দুইটা ন কোথায় বসে? মাঝে। ক্লিয়ার? এক্ষেত্রে শুধু মাঝে বসে। এটা তো দন্ত নয়, মাঝখানে, এটা তো দন্ত নয়। তুমি মনে করো মূর্ধ না, আসলে দন্ত না। ওর মনে হয় মেয়ে, আসলে ওটা ছেলে। আসলে এরকম অনেক এলাকায় আছে। আমাদের এলাকায় একটা ইয়ে আছে, মেয়ে আছে, আসলে মেয়ে না ও, ও আসলে মেয়ে কিন্তু ছেলেদের মতো। আমি একবার কি করছি, গ্রামে গেছি, তো ওর করছে, আমার ওই কদবেল গাছ ছিল একটা, অনেক আমার শখের একটা কদবেল গাছ স্কুল জীবনে লাগিয়েছিলাম, অনেক বড় কদবেল গাছ, প্রচুর কদবেল হয় বাড়িতে। গাছটা বন্যায় একদম ভেঙে ফেলাইছে, শেষ। কদবেল হয় প্রচুর, তো আমি গেছি তো কদবেল পাড়তে, দেখি গাছটা পুরো কদবেলে ভরা। আমি চিন্তা করি, এই কদবেল গুলো যদি এক একটা 10 টাকা করে বিক্রি করি তাও তো অনেক টাকা, ঠিক আছে না? পরে কি করলাম যে এটার তাহলে বিক্রি করে, একজনে বললো যে দুইজন আসছে, স্যার আমাদের পাড়াই দেন, আমরা নেবো। তারা বিক্রি করবে যারা ওই আচার বানায়, এটা নেবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি মানুষ আনো, একটা নিয়ে আসছে। এখন ও আসলে মেয়ে, আসলে কি ও গাছ উঠতে পারবে, ও পারবে, আসলে ও মেয়ে। তো ওকে আমি কি, তুই পারবি? হ্যাঁ, উঠে যায়। ও ড্রেস, চুল, ছোট ছোট ড্রেস, সবকিছু আর কি ছেলেদের মতোই, বোঝা যায় না ও একটা মেয়ে। আচ্ছা ওঠ, উঠতে যায়, ওইটা ওইটা সুন্দর মতো সবগুলো একদম মানে সুন্দর মতো পারছে। আমি বলি, ঠিক আছে, তুই তো অনেক জোস, এদিকে এদিকে দেয়। হাতটা তো, হাতটা দেখছি মাইকের মতো নরম। আমি কি, আমি কি আমি আবার কইতেছি, আমি তোর হাতটা তো অনেক নরম বেটা, তুই তো মাইয়া বুড়া, তুই মাইয়াকে মতো হাত খা, পুরুষের হাত থাকবে পুরুষের মতো, হাতটা তো নরম কে? এখন আমাদের ওই যারা বাইরে আসবে হেরা, আর আর কয়, ও তো মেয়ে। আমি কি, হ্যাঁ হ্যাঁ, ও তো মেয়ে। আমি তো, তুই মাইয়া? হ্যাঁ, আমি তো, তুই পুরো ছেলেদের ড্রেস পরছো কে? এখন দেখি যে হ্যাঁ ও হলো ছেলে, আর ও আসলে মেয়ে। ও ছেলে, ও ছোটবেলা থেকে দেখি ও ছেলেদের ড্রেস পরে, আর ওই গাছ, সুপারি গাছ উঠতে পারে, সবকিছু পারে। এরকম কিন্তু আছে, এক্সপার্ট মেয়ে। ঠিক আছে, আমি কি, আসলে তুই মেয়ে? কয়, হ্যাঁ। আমি কি, ওরে বেটা রে, তো ভালোই। হ্যাঁ হ্যাঁ। এরকম কিন্তু আছে, তাই এইটারে মনে করো দেখতে মূর্ধন্য না, আসলেও কি, আসলে ওটা হলো কি দ্বন্দ্ব না। ক্লিয়ার? গুড। আচ্ছা দেখো এবার, এখন দেখো আর এখন বাকি থাকে কি অপরাহ্ন, এর ভাই অপরাহ্ন। আর এর যত বানান আছে ন নিচে বসবে। অপরাহ্ন আরাটা কি? পূর্বাহ্ন, সব নিচে বসবে। অপরাহ্ন, পূর্বাহ্ন, আবার কি প্রাহ্ন। এই ন কোথায় বসছে? ও সব শুরুতে, প্রাহ্ন মানে শুরুতে। তো দেখো এ বাকি, অর্থাৎ এই মধ্যাহ্ন সায়াহ্ন মনে রাখবা, ন বসবে পাশে। এছাড়া ন সব কোথায় চলে যাবে? সব ঠ্যাঙের নিচে চলে যাবে।
ওটা কথা বলছে সব ঠ্যাঙের নিচে চলে, ঠ্যাং বলে কোনটা রে? পা। এটার আঞ্চলিক ভাষায় কি বলে? ঠ্যাং বলে না? এটা হলো ঠ্যাঙের নিচে চলে যাবে। এক কথা হলো মধ্যাহ্ন, এটা মনে থাকবে যে স্যার মধ্যাহ্ন মানে মাঝখানে থাকবে, এটা বুঝছি। সায়াহ্ন এটা মানে কি এর পাশে থাকবে, সায়াহ্ন মনে রাখবা। সায়াহ্ন মানে কি শেষে, তার মানে এটাও শেষে থাকবে এখানে। এই দুইটা বানান শুধু পাশে থাকবে, আর বাকি যা থাকবে সবই কি নিচে। কিন্তু নিচে এটা দেখতে হয় মেয়ে, আসলে কি ছেলে। তার মানে এই নটা মনে হয় দন্ত না, আসলে ও নটা কি, আসলে ও হবে মূর্ধন্য। ক্লিয়ার? ক্লিয়ার? আচ্ছা ক্লিয়ার, সবাই ক্লিয়ার? ওকে, এবার দেখো এরপর এখান থেকে আর যুক্ত বর্ণ কি কি আসতে পারে। এই যে দেখো ক্ষীয়, এটা কি ক্ষীয়, এটা ক্ষীয়, উচ্চারণ হলো ক্ষীয়। এটা হলো প্রথমে হলে ক, এই হচ্ছে নো, ক যোগ মূর্ধন্য ষ, ক যোগ কি, এখানে কিন্তু নিচে একটা হর্ষ চিহ্ন, যুক্ত বর্ণের প্রথম বর্ণের নিচে একটা কি দিতে হয়, একটা হর্ষ চিহ্ন দিতে হয়। ক্লিয়ার? ওকে, এবার দেখো আর একটা আছে এরকমই দেখতে, কিন্তু এটা এভাবে লেখে, এটা কি, এ হ যোগ, এটা হর্ষ চিহ্ন, হ যোগ। ক্লিয়ার? আবার দেখো ট এরকম থাকে, এটা কি, ট, ট যোগ ট, চলো হর্ষ চিহ্ন, ট যোগ ট। আবার দেখো ট এর নিচে এভাবে থাকে, এটা কি, ট যোগ রফালা, ট যোগ রফালা। আর একটা দেখো এই যে এভাবে থাকে, এটা কি, ট যোগ, ওই যে বিজ্ঞান বানানে লাগে তাই না, ওটা গয় গ না, কিন্তু জ যোগ যোগ, বিজ্ঞান। আচ্ছা, এটা কি, কি হচ্ছে অংশ, এটা না নাকি, এটা নাকি আমি ভুলে গেছি, অঞ্চল, ঠিক আছে। আচ্ছা দেখি, ওটা ইও প্লাস চ লিখছি। ঠিক আছে, আহ ঠিক আছে, আমি ভুল করি নাই। এবার দেখো কৃষ্ণ, এটা কি, মূর্ধন্য ষ যোগ মূর্ধন্য ন, যে কৃষ্ণ বানানের মূর্ধন্য ষ যোগ মূর্ধন্য ন। লিখে লিখছেন, ইও যোগ চ, এখানে একটা হর্ষ চিহ্ন দিই না, ইও চয়াংশ। এই জিনিসগুলা কিন্তু যুক্ত বর্ণ কিন্তু ছোট ছোট চাকরি পরীক্ষা বা বিভিন্ন চাকরি পরীক্ষা কিন্তু আমাদের ধরে। এই যুক্ত বর্ণ থেকে কিন্তু প্রশ্ন আসে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু আমরা কি করি না, করি না, করি না। ওকে, দেখি আরো কিছু আছে কিনা। আর একটা দেখো, ও এর মতো একটা থাকে ও, এটা মূলত কি, ত যোগ ত, ও এর মতো, হ্যাঁ ত যোগ ত, এটা ত যোগ ত। আচ্ছা দেখ, আমাদের যুক্ত বর্ণটা আমরা শিখে পেলাম তাই তো। এ সব কিছু শিটে থাকে, শিটে নাই তো, সবকিছু শিটই থাকে, তাই ক্লাস করতে আসছো, তো সবাই তো ক্লাস ওই বাসায় বসে তো পড়লেই হইতো। সব শিটের মধ্যে, সব কি শিটের মধ্যে থাকে? হ্যাঁ, এবার দেখো বই আছে বাংলা, এবার প্রাইমারি পরীক্ষা একটা বইয়ের নাম আসছে না, বাংলা সাহিত্য ইতিহাস গ্রন্থটি কার, এরকম দুই একটা সাহিত্য এবং অভিধান রিলেটেড দুই একটা প্রশ্ন ইদানিং আসছে। এই ব্যতিক্রম গুলো আমাদের পাঠতে হবে, ঠিক আছে। আমি একটু দেখি দুই একটা বইয়ের নাম। বঙ্গ ভাষা ও সাহিত্য, একটা বইয়ের নাম কি, বঙ্গ ভাষা ও সাহিত্য, এই বইটি কার? বঙ্গ ভাষা সাহিত্য বইটির লেখক কে? বঙ্গ ভাষা সাহিত্য ডক্টর দীনেশ চন্দ্র সেন, ডক্টর দীনেশ চন্দ্র, বইটার নাম বঙ্গ ভাষা সাহিত্য, বইটি কার? ডক্টর দীনেশ চন্দ্র সেন, এটা কিন্তু আসতে পারে। এটি বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ, লেখো। এটি বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ, এটি বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ, এটি বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ, এটি বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ।
আর এগুলো কি হাইলাইটসে দেয়া আছে? মাসুদ রানা লিখছে। এটা কোনো কথা? কি এটা কি ওই ভার্সিটি এডমিশন ক্লাস নিতেছি আমি? ভার্সিটি এডমিশন যখন ক্লাস নিতাম না, ইসিসি তে কি করতাম জানেন? একটা লেকচার শিট দিত। ওই লেকচার শিট সব স্টুডেন্টের হাতে দিতাম। এরপর কি করতাম? এরপর আমি ওইটার উপরে পড়াইতাম লেকচার ধরে ধরে, তাই না? কিন্তু আদৌ কি ওই লেকচার শিট পড়লে ভার্সিটির চান্স পাওয়া যায়? যায় না কিন্তু। যারা বেসিক পড়ে তারা ভার্সিটিতে চান্স পায়, আদৌ কিন্তু শিট থেকে কমন পড়ে না। আশা ভুয়া। এখন দেখেন, আমি লেকচার শিট আপনি দিলাম, ওটা লেকচার শিট তো আছেই, তো আপনি নিজেই পড়তে পারেন। ওটা হলো সহায়ক, ওটা তো আছেই। আমার আর কিছু দিতে হইব না? দেখছেন? আচ্ছা, তাহলে বঙ্গভাষা সাহিত্য ডক্টর দীনেশ চন্দ্র সেন। এরপরে আর একটা প্রশ্ন লেখো। এটা বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ, তাই তো? বাংলা সাহিত্যের রূপরেখা, এবার একটা বইয়ের নাম বাংলা সাহিত্যের রূপরেখা। বাংলা সাহিত্যের রূপরেখা, এই বইটা কে লিখছে? গোপাল হালদার। বইটা কে লিখছে? গোপাল। থাকবে না, এই বইগুলোর নাম মনে থাকে না। তাই মনে রাখ, এই বইটার নাম মনে রাখতে হবে হলো, এই মনে রাখবা যে বঙ্গ মানেই কে? দীনেশ চন্দ্র সেন। বঙ্গ মানেই কে? ওই খাতা লিখবা বঙ্গ মানেই দীনেশ চন্দ্র। বঙ্গ মানে কি? এখন বাংলা সাহিত্যের রূপরেখা, কারণ বাংলা সাহিত্যের রূপরেখা কে? গোপাল হালদার। এইটা মনে রাখবা শুধু। কি তাই কি? বাংলা সাহিত্যের রূপরেখাকে গোপাল হালদার। রূপরেখা মানেই কি? গোপাল। গোপালের রূপ চমৎকার, কেমনে মনে রাখবা? গোপালের রূপ চমৎকার, যেমনি পারে মনে রাখবা। গোপালের রূপ চমৎকার। গোপালের রূপ কি? চমৎকার। নিচে লিখে রাখবা, গোপালের রূপ চমৎকার। গোপালের রূপ কি? চমৎকার। ক্লিয়ার? এই একটা বইয়ের নাম গেল। এবার লেখো, শব্দতত্ত্ব ও বাংলা ভাষা পরিচয়। শব্দ তত্ত্ব ও বাংলা ভাষা পরিচয়। শব্দতত্ত্ব ও বাংলা ভাষা পরিচয়। তার শব্দতত্ত্ব একটা বইয়ের নাম, কমা দিয়ে দি, ও না দিয়ে। শব্দতত্ত্ব আর একটা কি? বাংলা ভাষা পরিচয়। এই একটা বইয়ের নাম, এই একটা বইয়ের নাম। এই দুইটা বই কে লিখছে? রবি ঠাকুর। কার? এই দুইটা বই লিখছে রবি ঠাকুর। যদি আসে শব্দতত্ত্ব বইটা কার লেখা? রবি ঠাকুর। বাংলা ভাষা পরিচয় বইটি কার লেখা? রবি ঠাকুর। শব্দতত্ত্ব আর একটা কি? বাংলা ভাষা পরিচয়। এই বই দুইটা কার? রবি ঠাকুর। তুমি দেখো, এবার প্রাইমারি পরীক্ষা অনেকে বলে স্যার 60 পেয়েছি, কি কয়? কিন্তু সে তো টিকবে না, প্রশ্ন ফাঁস হয়। এই জন্য বলে কি, যে ব্যতিক্রম গুলো তোমাদের পারতে হবে। ব্যতিক্রম গুলো যেগুলো আছে, হাইলাইটস পড়ে তাম্বা বানাই ফেলাবা বাসায় বসে। হাইলাইটস পড়ে কি তাম্বা বানাই ফেলাও। এবার টিচাররা আমরা যা দেই তাও পড়তে হবে, অথবা কাজ না। কিছু কিছু বোকার মতো বলে, স্যার আপনাদের হাইলাইটস থেকে কি 100% কমন পড়ছে? আচ্ছা, আপনাদের হাইলাইটস থেকে কয়টা কমন পড়ছে? এই ধরনের যে কিছু পাকনা টাইপের আছে না, এরা কিছু আছে, এগুলো করে, এগুলো খায় গ্রুপে যদি কমেন্ট করে একদম ব্লকও খায়। রে ভাই, এই যদি হয় তাহলে তো আমি এমন একটা বই আবিষ্কার করতাম, বলে দেব 100% কমন, তাহলে তো ধুমাইয়া কোটি কোটি টাকা ইনকাম করতাম। কেউ কি কোচিং এ ভর্তি হইতো বাংলাদেশে কোনো? এই ধরনের পোস্ট যারা করে ওরাও পাগল। এই যে দেখেন, এরপর দেখেন, পরেরটা দেখেন, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, চমৎকার একটা বই। বাংলা সাহিত্যের কি ইতিবৃত্ত, কি চমৎকার একটা বই। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলিয়া হোসেন। মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলিয়া হোসেন। সৈয়দ আলী আহসান দুইজনে মিলে এই বইটি লিখে। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত। এই পরীক্ষায় এই প্রশ্নটা আসলে অনেকে খালি ডক্টর শহীদুল্লাহ টিক দেয়, আসলে এটা ডক্টর শহীদুল্লাহ না। মনে থাকবে, তা বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, ডক্টর মোহাম্মদ আব্দুল হাই আর সৈয়দ আলী হাসান। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বইটা, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত।
বৃত্ত, বাংলার সাথে ইতিবৃত্ত, মনে থাকবে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত। এখন দেখো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এরকম একটা বই লিখছে, তিনি লিখছে বাংলা ভাষার ইতিবৃত্ত। তিনি কি লিখছে? বাংলা ভাষার ইতিবৃত্ত। এটা লিখছে কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। একটা জিনিস খেয়াল করো, এই দুইটা নিয়ে ভেজাল লাগে। এখানে আছে কি? এখানে আছে কি? আচ্ছা এখন কি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি লিটারেচারে কোনো বই লিখছে? হ্যাঁ? মনে রাখবা কিভাবে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সে লিটারেচারে কোনো বই লেখে না, মানে সাহিত্যের কোনো বই লেখে নাই। ওই বেটায় লিখছে ব্যাকরণ বই। কি লিখছে? ব্যাকরণ বই। সুতরাং বাংলা ভাষার ইতিবৃত্ত কথাটা থাকলেই আমাদের শহীদুল্লাহ আঙ্কেল, থাকলেই কি শহীদুল্লাহ আঙ্কেল। আর যদি থাকে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, তাহলে মনে করবেন ওই যে দুই বেটা, কোনটা? দুইটা বেটা, একটা হলো ডক্টর মোহাম্মদ আব্দুল হাই আর একটা সৈয়দ আলী আহসান। আচ্ছা ক্লিয়ার? এই দুইটার ভেজাল লাগবে। দেখবা এগুলা বিসিএস পরীক্ষায় আসে। আর এখন বিসিএস নাই, ওই বিসিএস পরীক্ষা প্রশ্ন সব চাকরিতে ধরে। তুমি কেমনে যাবা? তুমি বিসিএস, তোমার রক্ষা নাই, তোমার বিসিএস টিসিএস কোনো রক্ষা নাই। ক্লিয়ার? আচ্ছা এরপরে দেখো, বাংলা এবার লেখো বাংলা ভাষার প্রথম অভিধানের নাম। বাংলা ভাষার প্রথম অভিধানের নাম। বাংলা ভাষার প্রথম অভিধানের নাম। বাংলা ভাষার প্রথম অভিধানের নাম, অথবা বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম। এই দুইটা কিন্তু এক। যদি পরীক্ষায় ঘুরায় যে বাংলা ভাষার প্রথম অভিধানের নাম কি, যদি বলে বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম কি, উত্তরটা কি হবে? কে বলেন তো? কে পারেন? বাংলা ভাষার প্রথম অভিধানের নাম অথবা বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম কি, কে পারেন? পড়াইছি তো। আরে শ্যামপুর রসগোল্লা পড়াইছি না? শ্যামপুর রসগোল্লা মনে নাই কেন? চলো শ্যামপুর রসগোল্লা, শ্যামপুর রসগোল্লা, শ্যামপুর রসগোল্লা, শ্যামপু রসগোল্লা, শ্যামপুর রসগোল্লা। এটা কি? শ্যামপুর রসগোল্লা। ওই যে দেন অলরেডি কামরুজ্জামান মন্ডল লিখে দিছে গৌরীয় ব্যাকরণ, আন্দাজে ঢিল মারছে। আন্দাজে কি করছে? ঢিল মারছে। এই হলো অবস্থা বাংলাদেশের। তো দেখুন বাংলা ভাষার প্রথম অভিধানের নাম ওই শ্যামপুর রসগোল্লা, বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম শ্যামপুর রসগোল্লা। এখন দেখো বাংলা ভাষার প্রথম অভিধান রচয়িতা, অভিধান রচয়িতা, অথবা বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদ, প্রথম ব্যাকরণবিদ কে? বাংলা ভাষার প্রথম কোন ব্যক্তি অভিধান লিখছে? শ্যাম্পু মানে কি? আসুম পোষাও। শ্যাম্পু মানে কি? এই যে পম্পু তাও, অর্থাৎ মনেল দা আসুম পোষাও, মনেল দা আসুম পোষাও। বাংলা ভাষার প্রথম অভিধান রচয়িতা কে? এই আসুম পোষাও কে? আসুম পোষাও অর্থাৎ মনোয়েল দা আসুম পোষাও। শর্টকাট মনে রাখো, মনোয়েল দা আসুম পোষাও। যদি বলে বাংলা ভাষার প্রথম অভিধান রচয়িতা কে? মনোয়েল দা আসুম পোষাও। বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদ কে?
ওই মনোল দা আসুন প্রস্তাব। ক্লিয়ার? আবার দেখেন, আচ্ছা এবার দেখো, আচ্ছা এখন যারা রাতে ক্লাস নিলে ভালো হয়, সমস্যা নাই, তুমি রাতে ক্লাস করো, যারা রাতে ক্লাস করো রাতে করো, সমস্যা কি? এই ক্লাসটা রাতে দেখবা, এই ক্লাসটা থাকবে তো রেকর্ড থাকবে, রাতে দেখে নিবা, ঠিক না? এই ক্লাসটা রেকর্ড থাকবে, তুমি রাতে না, তুমি রাত 2টায় দেখতে পারবে, ঠিক না? হ্যাঁ, কোনো সমস্যা নাই। এক ছাত্রী ছিল আমার, কোথায় যেন পিরিজপুর বাড়ি, ঠিক আছে? একদিন করোনার ভিতরে কল দেয়, ঠিক আছে, ও ভালো, ও এখন প্রাইমারিতে চাকরি হয়েছে। ওর নাম সালমা, একটা মেয়ে। তো মেয়েটা আমার বলতে কি স্যার, এই আমি না পড়ার সময় পাই না। কেন? কয়, স্যার বিয়ে করছি, জামাই আছে একটা, তারপর বাচ্চা আছে 2 পিস, ছেলে আছে একটা, মেয়ে আছে একটা। আরে বাবা, তোমার তো অনেক কিছু আছে তাইলে। হ্যাঁ, আমি কি বিয়ে করছো কখন? কয় যখন 7-এ পড়ি। আমি বাহ, তখন 7-এ পড়ে তখন সে বিয়েটা করছে, মাশাল্লাহ, ভালো গাছ। হ্যাঁ, আমি কই তাহলে তুমি 7-এ পড়ো, তোমার হাজবেন্ড কি বুইড়ে নাকি? কয় হ। কারণ 7-এ পড়ে, তার ওর মেয়ে যদি পড়ে, ওর মেয়ে এখন পড়ে, ও 7-এ পড়ে, ওর মেয়েও এখন 7-এ পড়ে। এখন ওর যখন বিয়ে হয়েছে তখন কি, ও বলে যে তখন ওর বয়স, ও তখন 7-এ পড়ে, এখন ওর মেয়ে বর্তমান রানী কিসে পড়ে? 7-এ পড়ে। আর আমি আর ছেলেটা জানি কতটুকু করলো, তার মানে আমি কি তোমার হাজবেন্ড তো তাহলে বুড়িয়া? কয় হ, বুড়িয়া। এবার একদিন রাতে আমার ফোন দিছে, স্যার আমি দিনে ক্লাস করতে পারি না, রাতে করবো। আমি কিন্তু তুমি একটা কাজ করবা, তুমি রাতে দেখবা তোমার হাজবেন্ড যখন ঘুমাইবে, তোমার বাচ্চাগুলো যখন ঘুমাইবে, তখন তুমি মোবাইলটা সামনে নিয়ে তখন তুমি রেকর্ড ক্লাসগুলো কি করবা, দেখবা। একদিন কি করছো, রাতে ওই রাতে ভিডিও কল দিছে আমার, স্যার আপনারা দেখাই এবার আমি কি করি। আমি দেখি কি করি, দেখতে আছে ওর হাজবেন্ডে দেখাইতেছে, বেড়ায় নাক টাইনা ঘুম দিতেছে, বেড়ারে মশাই টানাইয়া। এবার মেয়েও ঘুমাইতেছে, ছেলেও ঘুমাই, এবার আমি রিল্যাক্স মুড। এবার আমি কি, হাজবেন্ডও ঘুম পাড়াই দিছি, বাচ্চারাও দিছি 2টা। এবার আমি রিল্যাক্স মুড, এখন স্যার ঘুমাইয়া পড়বো, এখন কি করুম? আমি গুড, এখন খালি রেকর্ডিং ক্লাস দেখবা, এখন খালি আমারে দেখবা, এখন স্বামীরে দেখার টাইম নেই, এখন কারে দেখবা? এখন খালি নাসির স্যারের দেখবা, আর ঘুমাইয়া খালি ক্লাস করবা। চেষ্টা করলে বাসা হচ্ছে ঠিকই, কিন্তু ও কিন্তু এখন প্রাইমারি স্কুলে চাকরি করে। তা আমার সাথে দেখা হয়েছিল ওর কবে, প্রায় বছর খানেক আগে দেখা হয়েছিল ওর সাথে আমার। খুলনা গেছিল আমার সাথে, খুলনা দেখা করতে গেছিল, খুলনা ক্লাস নিতে গেছি, তখন ও ক্লাসে আসছিল, দেখা করতে গেছে, পিরোজপুর থেকে গেছে, চিন্তা করা যায়। যে ও পিরোজপুর থেকে শুনছে যে নাসির স্যার আসছে খুলনাতে, তা আমি যাই একটু স্যারের সাথে দেখা করে আসছে। ও প্রাইমারি স্কুল এখন চাকরি করে এবং বিসিএস পরীক্ষাও দিবে। কারণ কি, হ্যাঁ, পিরোজপুর সরকারি কলেজে পড়ছে, ইংরেজিতে অনার্স মাস্টার্স, এখন সে কি করবে, সে কিন্তু প্রায় বিসিএসও দিবে। দেখুন, ইচ্ছা শক্তি থাকলে সবই সব। কোনো স্বামী 4টে থাকলেও সমস্যা না, স্বামী 4 পাশে থাকাও কোনো সমস্যা না। পড়াশোনা খালি নিজেদের কাছে, পড়াশোনা কি নিজেদের কাছে। এরকম আমি অজস্র আমার ফ্রেন্ড সার্কেলে দেখেছি, অনেক দেখেছি। দেখছি ধুমাইয়া প্রেম করে, 4-5টা ছেলেদের সাথে প্রেম করে, এরপর পড়াশোনার সময় জাতে মাথা দাও, ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট, আর চাকরির ক্ষেত্রেও কি ওরা ধুমতারাক্কা, এরকম অ্যাভেলেবেল দেখেছি আমি। ওরা জাতে মাতাল তারে, পড়াশোনার সময় ঠিকই করে, জাতে মাতাল তারে ঠিক। আর এটা কি আসুম? হয়, এটাই আসুম, এটাই আসুম। ওকে, যাই হোক, এখন দেখো তাহলে বাংলা ভাষার প্রথম অভিধানের নাম কি বলতে পারো? কি? এই যে রসগোল্লা। বাংলা ভাষার প্রথম অভিধানের নাম কি? হ্যাঁ, শ্যাম্পু যদি না থাকে শ্যাম্পু বাদ, এখন কি, বাংলা ভাষার প্রথম অভিধানের নাম রসগোল্লা। বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম কি? রসগোল্লা। রসগোল্লা মানে কি? ভোকাবুলারিও এম ইদিওমা বেন গল্লা ই পর্তুগিজ, মানে বইটার নাম কি? ভোকাবুলারিও এম ইদিওমা বেন গল্লা ই পর্তুগিজ। ক্লিয়ার? এই বই তাহলে মনে রাখবা, যদি পরীক্ষায় আসে, বাংলা ভাষার প্রথম অভিধানের নাম কি? রসগোল্লা। বাংলা ভাষার প্রথম ব্যাকরণের নাম কি? রসগোল্লা। রসগোল্লা মানে মনে রাখবা যে ওই বইটার নাম ভোকাবুলারিও, ভোকাবুলারিও এম ইদিওমা, এম ইদিওমা বেন গল্লা, বেন গল্লা ই পর্তুগিজ। ক্লিয়ার? এই বইটা 1743 সালে পর্তুগালের রাজধানী লিসবন থেকে প্রকাশ পায়। আর এই বইটা রচনা করা হয় গাজীপুরের ভাওয়ালে বসে। কোথায় বসে? লিখছেন, লিখছেন। আর এটা কি? ভোকাবুলারিও এম ইদিমা বেন গল্লা ই পর্তুগিজ। এই বইটা কি? এই বইটা হলে, এত বড় বইয়ের নাম তুমি 4টা অপশন দিলে টিক দিতে পারবা না।
এই জন্য মনে রাখবা বেনগোল্লা মানে কি? রসগোল্লা। বেনগোল্লা মানে রসগোল্লা। ক্লিয়ার? গুড। এই দুইটা কনফিউশন দূর হয়ে গেল। তাহলে বাংলা ভাষার প্রথম অভিধানের নাম কি? শ্যাম্পু। কি মনে রাখবা? বাংলা ভাষার প্রথম অভিধানের নাম মনে রাখবা শ্যাম্পু। যদি আসে বাংলা ভাষার প্রথম অভিধানের নাম কি, বলবা শ্যাম্পু। বাংলা ভাষার প্রথম ব্যাকরণবিদকে? শ্যাম্পু। ক্লিয়ার? তাহলে মনে থাকবে, নতুবা তোমার এগুলা এত কঠিন কঠিন নামগুলো কখনোই মনে থাকবে। ক্লিয়ার? আবার কয় স্যার আজকে ক্লাসে পিডিএফ দিবেন কেন? কিসের পিডিএফ? পিডিএফ কেন করো? সবই তো দিয়ে দিছি, তাই না? ওই তো দিয়েই দিছি, আবার পিডিএফ কিসের? এরপরে দেখো, যদি বলে বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণের নাম কি, বলে এটা উত্তর কি হবে? বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণের নাম কি? এখানে বলছে কিন্তু ভাষায়, কথাটা খেয়াল করো, কি বলছে? ভাষা। এটা হবে গৌড়ীয় ব্যাকরণ। কি হবে? এটা হবে গৌড়ীয়। এই বইটা 1833 সালে প্রকাশ। আর রচয়িতাকে? রাজা রামমোহন রায়। বেটা ও রাজা না বেটা? রাজা তার উপাধি? রাজা কি তার উপাধি? দ্রুত লিখে ফেলাম এটা। গুড। ওটা ছিল ভাষার, আর এটা কি? ভাষা। হ্যাঁ, এই তো। আর যদি ভাষায় বলে তাহলে হবে রাজা রামমোহন। তবে অনেক সময় বাংলা ভাষার প্রথম ব্যাকরণ ওই পর্তুগিজটা থাকে না, টেম্পু রসগোল্লা থাকে না, তখন দিতে হবে এই গ্রামার অফ দা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। তখন টিক দিয়ে আসতে হয় কোথায়? রাসি হ্যালেডের এ গ্রামার অফ দা হেলমেট, এ গ্রামার অফ দা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এটা হলো, এ দেখো, হ্যাঁ, এ গ্রামার অফ দা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। এই বইটা লিখছে নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। এখন দেখুন, এ গ্রামার অফ দা বেঙ্গল ল্যাঙ্গুয়েজ মানে নাথানিয়েল ব্রাসি হ্যালহেড। এই যে বইটা, তাহলে এই বইটা কিন্তু যদি ওই শ্যাম্পু রসগোল্লা না থাকে, তখন ঠিক দেবো কোনটা? এটাকে বলা হয় বাংলা ভাষার কি দ্বিতীয় ব্যাকরণ গ্রন্থ বলা যায়, তাই না? আর না থাকলে ওইটা, অর্থাৎ বাংলা ভাষার দ্বিতীয় ব্যাকরণ গ্রন্থ। প্রথমটা না থাকলে ওই দ্বিতীয়টাই ধরতে হবে। এটাই। হ্যাঁ, এটা। হ্যাঁ, দুটো থাকলে তো প্রথম যেটা ওইটাই। এটা তো বলে দিছি বাংলা ভাষার দ্বিতীয় ব্যাকরণ। এটা তো বাংলা ভাষার কি দ্বিতীয় ব্যাকরণ গ্রন্থ। এটা হলো বাংলা ভাষার দ্বিতীয় ব্যাকরণ গ্রন্থ। প্রথম কোনটা? শ্যাম্পুর রসগোল্লা। প্রথম হলো শ্যাম্পুর রসগোল্লা। হুম। এটা 1778। এটা ওই সাল আসে না। একটা জিনিস ভেজাল দেখো, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়, বাংলা ব্যাকরণের, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়, বাংলা ব্যাকরণের আবার কি আলোচ্য বিষয়। এক নম্বর দেখো ধ্বনিতত্ত্ব, এক নম্বর কি ধ্বনিতত্ত্ব। ইংরেজিতে কি বলে? অ ল। দেখো লেকচার শিটে আছে না? এটা লেকচার শিটে আছে ধ্বনিতত্ত্ব। ধ্বনিতত্ত্বে কি কি বিষয় আলোচিত হয়? এই ধ্বনি ন স টেকনিক দিয়ে মনে রাখবা। ধ্বনি ন ন স, আরটা কি বাকযন্ত্র। ধ্বনি ন স বাকযন্ত্র ও বর্ণের সাথে কি করলো? বর্ণের সাথে সন্ধি করলো। বর্ণের সাথে কি করলো? সন্ধি করলো। দেখো, ধ্বনি ন স বাকযন্ত্র এবং বর্ণের সাথে কি করলো? সন্ধি করলো। বর্ণের সাথে
যদি পরীক্ষা ধরে নত্ব সত্য বিধান ব্যাকরণে কোন অংশ আলোচিত হয়? বাকযন্ত্র ব্যাকরণে কোন অংশ আলোচিত হয়? সন্ধি ব্যাকরণে কোন অংশ আলোচিত হয়? বর্ণ বর্ণমালা কোথায় আলোচিত হয়? সবচেয়ে বেশি আসে সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? এটাই বেশি আসে। সন্ধি ব্যাকরণে কোন অংশে আলোচিত হয়? ক্লিয়ার? এবার দেখো 2 নম্বর কি? রূপতত্ত্ব। রূপ রূপতত্ত্বের আরেক নাম কি? যদি পরীক্ষা অপশনে দুইটা থাকে টিক দিবা রূপতত্ত্বে। এটাকে ইংরেজিতে কি বলবে? বলা হয় মরফোলজি। মনে থাকবে মরফোলজি। আচ্ছা, এটা কিছুই লেখার দরকার নাই। 3 নম্বর দেখো ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব কি হবে? বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্বের আরেক নাম কি? আরেক নাম পদক্রম। ইংরেজিতে কি বলে? ইংরেজিতে বলে সিনট্যাক্স। বাক্যতত্ত্ব বা পদক্রম ইংরেজিতে বলে, মনে থাকবে, সিনট্যাক্স। এখন এখানে কি কি আমরা বলি? সবার একটাই প্রবাদ বা উক্তি, কারক পারে না, ঠিক না? এখানে অত কিছু না মনে রাখে এখানে কারক সবচেয়ে বেশি আসে কি? কারক আর জ্যোতিচিহ্ন। এই দুইটা মনে রাখো, কারক আর একটা কি জ্যোতিচিহ্ন কোথায় আলোচিত হয়? আরো একটু কমাই দিলাম তোমাদের। চার নাম্বারে কি? ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব, আর একটা কি? অর্থ তত্ত্ব। এর আরেক নাম কি? বাগর্থ। এটা ইংরেজিতে কি বলে? সেমান্টিক। এখানে কি কি প্রতি বিপরীত বাগর্থ, এটা কেমনে মনে রাখবা? প্রতি বিপরীত বাগর্থ। প্রতি বিপরীত কি? বাগর্থ। প্রতি দিয়ে মনে রাখবা প্রতিশব্দ, বিপরীত দেয়া বিপরীত শব্দ, বাগ দেয়া কি? বাগধারা। প্রতি দিয়ে কি? প্রতিশব্দ। প্রতি দিয়া কি? প্রতিশব্দ। বিপরীত দিয়া কি? বিপরীত শব্দ। লেখো প্রতিশব্দ, বিপরীত শব্দ, বাগধারা, প্রতি বিপরীত বাগার্থ। তাহলে এখানে দেখো, তাহলে আমরা মনে রাখবো কিভাবে? ধ্বনি নশা বাকযন্ত্র এবং বর্ণের সাথে সন্ধি করলো। রূপতত্ত্ব পড়ার দরকার নাই। বাক্যতত্ত্বে আলোচিত হয় কারক আর একটা কি জ্যোতিচিহ্ন। আর অর্থতত্ত্ব বা বাগরতত্ত্ব আলোচিত হয় প্রতি বিপরীত বাগর্থ, তার মানে প্রতিশব্দ, বিপরীত শব্দ, বাগধারা। এছাড়া ব্যাকরণের অন্য টপিক গুলো যদি আসে, সমাস, প্রত্যয়, ক্রিয়ার কাল, উপসর্গ, এগুলো আলোচিত হয় রূপতত্ত্বে। কোথায় আলোচিত হয়? এই তিনটা মনে রাখবা, বাকি যা আসবে এই নিয়ে টিক মেরে চলে আসবে, রূপতত্ত্বে টিক মেরা চলে আসবে। ক্লিয়ার? মনে থাকবে তো? তাহলে আমরা ফিরে গেলাম। এগুলো কিন্তু বাজারে গাইড বই অনেক ভুল থাকে, তাই না? অনেক বাজারে গাইড বই দেয়া আছে কারক রূপতত্ত্বে আলোচিত হয়, এটা ভুল। আবার দেয়া আছে বাগধারা বাক্যতত্ত্বে আলোচিত, এগুলো ভুল তথ্য, এগুলো পড়া যাবে যাবে না। ওকে, গুড। এরপরে লেখো ভাষার মূল উপাদান। ভাষার মূল উপাদান কি? ধ্বনি। ভাষার মূল উপকরণ কি? বাক। এবার দেখো, ভাষার মুখ্য উপাদান কি? শব্দ। ঠিক আছে না?
ভাষার মুখ্য উপাদান কি? শব্দ। মনে রাখবেন কি মুখ্য শব্দ। ভাষার এই জিনিসটা খেয়াল কর ভালো করে, ভাষার মুখ্য উপাদান না উপাদান। দেখো, ভাষার মুখ্য উপাদান শব্দ। তাহলে মুখ্যর সাথে মুখ্য শব্দ কি মনে রাখবা? টেকনিক দিয়ে মনে রাখো মুখ্য শব্দ। মুখ্য কি? ভাষার মুখ্য শব্দ কি মনে রাখবা? ভাষার মুখ্য শব্দ। ভাষার মূল উপাদান যদি আসে তাহলে ধ্বনি। এটা সবাই মুখস্থ বিদ্যা। ভাষার মূল উপাদান কি? আর ভাষার মূল আচ্ছা, উপকরণ আর উপাদানের মধ্যে পার্থক্য দাও। উপকরণ মানে অনেকগুলা, আর উপাদান হলো অনেকগুলোর ভিতরে একটা। তুমি দেখো, আমরা যদি একটা পিঠা বানাই, পিঠা বানাইতে চাল লাগবে, নারিকেল লাগবে, দুধ লাগবে, লবণ লাগবে, চিনি লাগবে। এগুলোকে বলে কি? পিঠা তৈরি উপাদান, উপকরণ। এগুলো বলে কি? উপকরণ। আর এর ভিতর উপাদান কোনটা? একটা হলো একটা উপাদান যেটা ছাড়া চলবেই না, সেটা কি? চাল। চাল যেটা ছাড়া চলবেই না। একটা হলো, একটাই হলো মূল উপাদান। তার ভাষার মূল উপাদান ধ্বনি, যেটা ছাড়া আমরা কথা বলতেই পারবো না। আর যদি বলে ভাষার মূল উপকরণ অনেকগুলা, একটা বাক্য তৈরি হতে কর্ণ লাগবে, শব্দ লাগবে, অনেকগুলো শব্দ মিলেই কি হয়? বাক্য। তাহলে এখানে উপকরণ মনে রাখবা, বানানে ক আছে, বাক্য বানানো ক আছে, সুতরাং ভাষার মূল উপকরণ কি? বাক্য। ভাষার মূল মনে রাখবে উপকরণ কি? বাক্য। ঠিক আছে। আর মুখ্য মানে মনে রাখবা, টেকনিক দিয়ে মনে রাখবা, ভাষার মুখ্য উপাদান কি? শব্দ। অর্থাৎ ভাষার মুখ্য শব্দ। মুখ্য শব্দ কি মনে রাখবা? মুখ্য শব্দ। টিক দিয়ে আসতে পারো, মুখ্য শব্দ। দেখছেন? এখান থেকে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন কিন্তু থাকে, থাকে না? গুড। এবার দুই একটা ব্যাকরণ রিলেটেড দুই একটা গ্রন্থ, ব্যাকরণ রিলেটেড দুই একটা গ্রন্থ লিখছিলাম না এর আগে? আরো দুই একটা গ্রন্থ লিখতে হবে ওখানে। একটা জিনিস, ব্যাকরণ মঞ্জুরি, ডক্টর মোহাম্মদ এনামুল হক। হ্যাঁ, আরো দুই একটা লেখা, ব্যাকরণ মঞ্জুরি। ব্যাকরণ মঞ্জুরি এই বইটা কার? ফাঁকে একটু লিখে রাখো, ডক্টর মোহাম্মদ এনামুল হক। ডক্টর মোহাম্মদ এনামুল হক, এই বইটা আসতে পারে। ব্যাকরণ মঞ্জুরি বইটা কার? ডক্টর মোহাম্মদ এনামুল হক। হুম। দেখছেন এটা? গুড। এরপরে লেখো ভাষা রীতি। লিখবো ভাষা রীতি। দেখো, ভাষা রীতি কয়টি? ভাষা রীতি কয়টি? দুইটি। ভাষা রীতি দুইটি। কি কি? একটা হলো লেখ্য, একটা কি? লেখ্য। আর একটা হলো কথ্য। দ্রুত লেখো। ভাষা রীতি দুইটি। তাহলে ভাষা রীতি কয়টি? দুইটি। একটা হলো কথ্য, আর একটা হলো, অর্থাৎ একটা রিটেন ফর্ম, আর একটা কি? ওরাল ফর্ম। এই ভাষা রীতি দুইটি, একটা হলো কথ্য, একটা লেখ্য। একটা হলো রিটেন ফর্ম, একটা ওরাল ফর্ম। এই এতটুকু জানলেই হবে। পরীক্ষা আসবে ভাষা রীতি কয়টি? দুইটি। এর ভিতরে আবার পাঠ আছে, পাঠগুলো আমাদের পড়া দরকার নেই। এটা দেওয়া লাগো, সাধু ভাষার জনককে? কি? পথ সবই দুইটা। সাধু ভাষার জনক কে? সাধু ভাষার জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। দ্রুত লেখো।
সাধু ভাষার জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। চলিত ভাষার জনক কে? প্রমথ। লেখো। সাধু ভাষার জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর চলিত ভাষার জনক কে? প্রমথ চৌধুরী। সাধু ভাষার জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আর চলিত ভাষার জনক কে? প্রমথ চৌধুরী। ক্লিয়ার? অনেক পরীক্ষা আসে সাধু ও চলিত ভাষার পার্থক্য লিখিত পরীক্ষা আসে, আসে না? এরকম অনেক চাকরি পরীক্ষা বলে সাধু ও চলিত ভাষার তিনটি পার্থক্য, এরকম কিন্তু বলে, বলে না? 1 নাম্বার লেখো, সাহিত্যের গাম্ভীর্য আভিজাত্য প্রকাশ পায় সাধু রীতিতে। সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায়, সাহিত্যের গাম্ভীর্য ও আভিজাত্য প্রকাশ পায় সাধু রীতিতে। আর চলিত রীতিতে কি লিখবা? পায় না। আবার এই দুইটা পাঠ করে আর এক পাশে লিখবা যে চলিত রীতিতে পায় না। সহজ কথা, সাধু রীতির লেখায় দিলে চলিত এমনিই পারে। 2 নম্বরে, ব্যাকরণের সুনির্দিষ্ট, ব্যাকরণের সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে। ভাষার কোন রীতি মেনে চলে? দেখো, ব্যাকরণ সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে সাধু রীতি। আর চলিত রীতিতে কি লিখবা? চলে না। চলে না। দ্রুত লেখো, দ্রুত লেখো। লিখছেন? এরপর 3 নাম্বার লেখেন, নাটকের সংলাপ, নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী কোন রীতি? অনুপযোগী সাধু রীতি। নাটকের সংলাপ ও বক্তৃতায় অনুপযোগী সাধু রীতি। আর উপযোগী কোনটায়? চলিত রীতি। দেখেন, সাধু রীতিতে অব্যয় পদ দীর্ঘরূপ হয় না। হাইলাইটসে ঠিক করে দাও তো, আছে নাকি? কি লেখা আছে? সাধু রীতিতে ওটা নয়কে না দাও। সাধু রীতিতে অব্যয় পদ দীর্ঘরূপ হয় না। দীর্ঘরূপ হয়, ওখানে হাইলাইটস একটু নয়কার না দিয়ে দাও, হাইলাইটসের ভিতরে দিয়ে দাও, সাধু রীতিতে অব্যয় পদ দীর্ঘরূপ হয় না। নয়কার না দিয়ে দিছো? কারেকশন করো, নয়কার না দিয়ে দাও। তাহলে চতুর্থীতে অব্যয় পদ কি দীর্ঘ হয়, নয়কার না হবে। ঠিক আছে, গুড। এবার লিখবো, সাধুরীতি গুরু গম্ভীর ও তৎসম শব্দবহুল। সাধুরীতি গুরু গম্ভীর ও তৎসম শব্দবহুল। সাধুরীতি গুরু গম্ভীর ও তৎসম শব্দবহুল। আর চলিত রীতি কি? তদ্ভব শব্দবহুল। আর চলিত রীতি হলো তদ্ভব শব্দবহুল। সাধুরীতি গুরু গম্ভীর ও তৎসম শব্দবহুল, আর চলিত রীতি হলো তদ্ভব শব্দবহুল। ক্লিয়ার? 5টা পার্থক্য লিখে দেব, আর হাইলাইটসও আছে, ওখান থেকে পড়ে ফেলবো। ওকে, যাই হোক, এটা আসবে রিটেন পরীক্ষা আসতে পারে। সাধু চলিত রীতির পার্থক্য দেখুন। ক্লিয়ার? গুড। দেখছেন?
ওটা তো আর সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করছে রাজা রামমোহন রায়। আমি বলছি সাধু ভাষার জনককে, আর সাধু ভাষা পরিভাষাটি প্রথম ব্যবহার করেন রাজা রামমোহন রায়। ওই প্রথমে কথাটা ব্যবহার করছে। আচ্ছা, এবারে আমরা দেখো বাংলা ভাষা। বাংলা ভাষার কিসে বাংলা ভাষা। দেখো বাংলা ভাষার উপভাষা মোট 6টি। বাংলা ভাষার মোট উপভাষা কয়টি? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বাংলা ভাষার মোট উপভাষা আছে কয়টি? 6টি। বাংলা ভাষার মূল উপভাষা কয়টি? লিখছেন এটা? গুড। বাংলা ভাষার মোট উপভাষা আছে। হুম। দেখো, অঞ্চল ভেদে মানুষের মুখের ভাষার যে বৈচিত্র্য তাকে বলে উপভাষা বা আঞ্চলিক ভাষা। দেখো, অঞ্চল ভেদে মানুষের মুখের ভাষার যে বৈচিত্র্য, অঞ্চল ভেদে মানুষের মুখের ভাষার যে বৈচিত্র্য তাকে কি বলে? অঞ্চল ভেদে মানুষের মুখের ভাষার যে বৈচিত্র্য তাকে বলে আঞ্চলিক ভাষা অথবা উপভাষা। অঞ্চল ভেদে মানুষের মুখের ভাষার যে বৈচিত্র্য তাকে কি বলে? আঞ্চলিক ভাষা অথবা উপভাষা। অঞ্চল ভেদে মানুষের মুখের ভাষার যে বৈচিত্র্য তাকে কি বলে? আঞ্চলিক ভাষা অথবা উপভাষা। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন বাংলা ভাষার উৎপত্তি। বাংলা ভাষার, দেখো, প্রথমে আমরা পৃথিবীর একটা কাল্পনিক ভাষার নাম ইন্দো ইউরোপীয়, সেটার নাম কি? ইন্দো ইউরোপীয়। তো ইউরোপীয় থেকে একটা ভাষা জন্ম লাভ করলো, ওটার নাম ইন্দো ইরানীয়। নাম কি? ইন্দো ইরানীয়। এখান থেকে একটা ভাষা আসছে ইন্দো ইন্দো ইরানীয়, ভারতীয় আর্য, সেটার নাম কি? ভারতীয় আর্য। এখান থেকে একটা ভাষা আসছে কি? ইন্দো ইউরোপীয়, ইন্দো ইরানীয়, ভারতীয় আর্য। এবার কি? প্রাকৃত ভাষা। আর প্রাকৃত ভাষা না থাকলে বঙ্গ কামরূপী। দেখো, এই প্রাকৃত ভাষা থেকে আমাদের দুটা ভাষা জন্ম লাভ করলো। একটা আমাদের বাংলা ভাষা, আর একটা হলো অসমিয়া ভাষা। তা ভারতের আসাম অঞ্চলের যে ভাষাটা, সেটাকে বলে অসমিয়া ভাষা। দ্রুত লেখেন। আরে উড়িয়া মুড়িয়া নাই কেন, বা উড়িয়ে গেছে। এখন দেখো, পরীক্ষা যদি আসে এই বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোথা থেকে? প্রাকৃত ভাষা থেকে। অপশনে প্রাকৃত না থাকলে টিক দেবো কোনটা? বঙ্গ কামরূপী। দ্রুত লেখেন। আর যারা ডিপলি পড়বা তারা ক্যারিয়ার প্লাস বইটা কিনে নিবা। যারা ডিপলি পড়বা, তাদের বেসিক স্ট্রং করা দরকার, তারা ক্যারিয়ার প্লাস বাংলা ভাষা সাহিত্য বইটা কিনে নিবা সবাই। ক্যারিয়ার প্লাস বাংলা বইটা, এই বইটা প্রত্যেকের কাছে থাকা উচিত, তাই না? এই বইটা কিনে নিবা ব্যাকরণ সাহিত্যের জন্য। তাহলে 9 নতুন বোর্ড বই, পুরাতন বোর্ড বই কোনো কিছু দরকার নাই। বইটা নীলক্ষেত মামুন বুক হাউসে পাওয়া যায়। ক্লিয়ার? ওখান থেকে নিবা। দেখছেন বাংলা ভাষা উৎপত্তি হচ্ছে কোথা থেকে? বাংলা ভাষার জননী বা মাকে
দেখো, এটা ভুল হয় অনেকের, যে বহুল ব্যবহৃত ভাষা হিসাবে বিশ্বে বাংলা ভাষার অবস্থান কত? সপ্তম। মনে রাখবে, বহুল থাকলেই কি, বহুল মানেই কি সপ্তম। বহুল মানেই তো বেশি, তার মানে সপ্তম। আর মাতৃভাষার সাথে যদি ব্যবহারকারী শব্দটা থাকে, কি থাকে, তাহলে হবে কত? ষষ্ঠ। ব্যবহারকারী মানে কি? ব্যবহারকারী মানে ষষ্ঠ। ব্যবহারকারী মানে, আর মাতৃভাষা হিসেবে বিশ্বে বাংলা ভাষা অবস্থান কত? পঞ্চম। আর দাপ্তরিক মানে অফিস আদালতের ভাষা হিসেবে বিশ্বে বাংলা ভাষা অবস্থান কত? দশম। মনে থাকবে, দাপ্তরিক ভাষা হিসেবে বাংলা ভাষা অবস্থান কত? দশম। ক্লিয়ার এটা? গুড। সবাই লিখে রাখো, লেখা শেষ। এরপর দেখেন, এটা কি? মাত্রা। এই ঘরে আমরা লিখব কি? মাত্রা। ঘরে আমরা লিখব, ঘরে আমরা লিখব অর্ধমাত্রা। ঘরে আমরা লিখব মাত্রা। এই ঘরে আমরা লিখব কি? স্বর। স্বরবর্ণ কয়টা? ব্যঞ্জন বর্ণ কয়টা? আমাদের মোট কয়টা? 39-11 কত? নিবন্ধন বলো, প্রাইমারি বলো, 11 থেকে 20 বলো, বিসিএস বলো, সব চাকরি পরীক্ষা কিন্তু এই টপিক থাকবে। আচ্ছা, এখানে হলো মাত্রা, এটা পূর্ণ মাত্রা, এটা অর্ধমাত্রা, এটা মাত্রাহীন। বইতে আছে না লেখা শিটে? আছে। স্বরবর্ণ 11টি, ব্যঞ্জনবর্ণ 39টি, মোট কয়টা? ক্লিয়ার? এখন দেখো, এখানে আমরা যে জিনিসটা দেখব, এখানে আছে পূর্ণ। কি দেয়া আছে? পূর্ণ। আচ্ছা, একজন পূর্ণ বয়স্ক মানুষের মুখের মধ্যে দাঁত কয়টা থাকে? ওই হবিগঞ্জের মানুষ কটা কটা? 32। একজন পূর্ণবয়স্ক মানুষের মুখের মধ্যে দাঁত থাকে কয়টা? তাহলে বাংলা ভাষায় পূর্ণ মাত্রাযুক্ত বর্ণ আছে কয়টা? 32। উপরের পাটিতে দাঁত থাকে 16টা, নিচের পাটিতে কয়টা? 16। 16-র অর্ধ কত? 8। আর বাংলা ভাষায় অর্ধমাত্রাযুক্ত বর্ণ আছে কয়টা? 8টা। এখন দেখো, 32 আর 8 কত? 40। এখানে আছে কত? 50। 50 থেকে 40 বিয়োগ দাও, কত? 10। বাংলা ভাষায় মাত্রাহীন মোট বর্ণ আছে কয়টা? এবার প্রাইমারি পরীক্ষা আসছিল, তাই না? এ প্রশ্নটা আসছিল। এখান থেকে যাবা উপরের ঘরে। এত বুঝো না, প্রেম বুঝো কেমনে? সিম্পল জিনিসটা বুঝো, একটা মেয়ে পটানো তো ভালোই বুঝো। ও মানে ওর, এর ঐতিহ্য, বংশগত ঐতিহ্য। এদের হলো বংশগত ঐতিহ্য। হ্যাঁ। আহ, এখন দেখো, এখান থেকে উপরে যাও। এখানে আছে দেখো স্বরবর্ণ 11টা, এর ভিতরে অর্ধমাত্রাযুক্ত স্বরবর্ণ আমাদের কয়টা আছে? একটা, সেটার নাম কি? এই রি। আর মাত্রাহীন স্বরবর্ণ হচ্ছে 4 পিস। এ, ওই, ও, ও, কোনো মাত্রা নাই। তারা কত? 5। এখানে আছে কত? 11। 11 থেকে 5 বিয়োগ দাও, কত থাকে? 6। বাংলা ভাষায় পূর্ণ মাত্রাযুক্ত স্বরবর্ণ কয়টা আছে? 6টা। 32 থেকে 6 বিয়োগ করো, কত থাকে? 26। বাংলা ভাষায় পূর্ণ মাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ কয়টা আছে? 26। 8 থেকে বিয়োগ করো 1, কত? 7। বাংলা ভাষায় অর্ধমাত্রাযুক্ত ব্যঞ্জন বর্ণ কয়টি? 4টি। 10 থেকে বিয়োগ করো 4, কত? 6। বাংলা ভাষায় মাত্রাহীন ব্যঞ্জন বর্ণ কয়টি? 6টি। ক্লিয়ার কিনা? এটা ক্লিয়ার কিনা? দ্রুত বলো। কমেন্ট করে জানান, দ্রুত কমেন্ট করে জানান। যারা ক্লাস করতেছেন অনলাইনে, কমেন্ট করে জানান ক্লিয়ার কিনা।
ওকে, গুড। থাকবে তো, এবার লেখেন। ধ্বনি প্লাস বর্ণ। লিখলাম ধ্বনি প্লাস। বাংলা ভাষায় মোট ধ্বনি আছে কয়টি? বাংলা ভাষায় মোট ধ্বনি কয়টি? ৩৭টি। কিন্তু মোট বর্ণ আছে কয়টি? 50টি। অপরদিকে বর্ণমালা আছে কয়টি? দ্রুত লেখো, দ্রুত লেখো, দ্রুত দ্রুত দ্রুত। বাংলা ভাষায় মোট ধ্বনি আছে কয়টা? ৩৭টি। কিন্তু মোট বর্ণ আছে কয়টা বাংলা ভাষায়? 50টি। অপরদিকে বাংলা বর্ণমালা কয়টি আমাদের? একটি। বাংলা বর্ণমালা কয়টি? একটি। বর্ণমালা কয়টি? ক্লিয়ার তো? বর্ণমালা কয়টি? একটি। এতটুকু ক্লিয়ার? এবারে দেখো, তাহলে আমাদের আবার দেখো, এটা দিয়ে লেখো স্বরবর্ণ কয়টি? 11। কিন্তু স্বরধ্বনি কয়টি? 7টি। বাংলা স্বরধ্বনি অথবা মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। স্বরবর্ণ কয়টি? 11। আমাদের ব্যঞ্জন ধ্বনি কয়টি? 30টি। কিন্তু ব্যঞ্জন বর্ণ কয়টি? শুধু লেখেন, আমাদের ব্যঞ্জন ধ্বনি কয়টি? 30টি। ব্যঞ্জন বর্ণ বললে 39। বুঝছেন এটা? গুড। এরপরে দেখো, আমাদের স্পর্শ ধ্বনি কয়টা? কোনো বইয়ে 20 না থাকলে 25-এ টিক দেয়। মানে স্পর্শ ধ্বনি কয়টা? ক, চ, ট, ত, 5টা বড়। ক, খ, গ, ঘ, চ, ছ, চ, ছ, ট, ঠ, ড, ঢ, ত, থ, ত, থ, প, ফ, প, আরটা কি? থ। এখন দেখো, এখানে বর্গের 1 আর 2, 1 2 3 4, 1 এবং 2 এগুলোকে বলে কি? অঘোষ ধ্বনি। ওকে বলে অঘোষ। আর বাকি যা থাকবে সব কি? ঘোষ ধ্বনি। তো লেখো, আমাদের অঘোষ ধ্বনি বর্গের 1 এবং 2 কি? অঘোষ ধ্বনি। আর বাকি যা থাকবে সবই কি? অর্থাৎ ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ, প, ফ এগুলো সবই কি? অঘোষ ধ্বনি। বাংলায় আমাদের অঘোষ ধ্বনি আছে 12টা। কয়টা? এখানে আছে কয়টা? 10টা। এর সাথে আর একটা যুক্ত করে তালবস্য আর একটা কি? দন্তস্ব। এই মোট 12টাকে বলা হয় অঘোষ ধ্বনি। বাকি যা থাকবে সব কি? ঘোষ ধ্বনি। বাকি যা থাকবে সবই কি? ঘোষ ধ্বনি। মনে থাকবে? গুড। গেল এটা? তাহলে 1 এবং 2 হলো অঘোষ ধ্বনি, বাকি যা থাকবে সবই কি? ঘোষ ধ্বনি। ক্লিয়ার? এখন দেখো অল্প প্রাণ আর মহাপ্রাণ। এবার কি শিখবো? এবার দেখো অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ। অল্প প্রাণ মহাপ্রাণটা কি? অল্প প্রাণ মহাপ্রাণটা কি? এবার দেখো, অল্প প্রাণ অর্থাৎ 1 2 3 4, 1 এবং 3 কি? 2 এবং 4 কি?
এবং 4 হলো মহাপ্রাণ। একটা জিনিস দেখো, ক চ ট ত প সবই কি অল্প প্রাণ, ক জ ড দ ব সবই কি অল্প প্রাণ, আবার খ ছ ঠ থ ফ এবং ঘ ঝ ঢ দ ব সবই কি মহাপ্রাণ। অর্থাৎ প্রথমটা অল্প প্রাণ, পরেরটা মহাপ্রাণ, আবার অল্প প্রাণ, আবার মহাপ্রাণ। ক্লিয়ার? দেখো শ্বাস ট আর ঠ, ট কম লাগে অল্প প্রাণ, ঠ বেশি লাগে মহাপ্রাণ, ট শ্বাস কম লাগে অল্প প্রাণ, ঠ শ্বাস বেশি লাগে এজন্য কি মহাপ্রাণ। আমরা অল্প প্রাণ শিখলাম, মহাপ্রাণ শিখলাম, ঘোষ শিখলাম, অঘোষ শিখলাম। ওকে, এবার লেখো কি বলে বাংলা ভাষায় নাসিক্য ধ্বনি কয়টি? কয়টি? ম, দন্তন্য, ম, এটি হলো নাসিক্য ধ্বনি। যদি বলে নাসিক্য বর্ণ কয়টি, বর্ণ তো দেওয়া তাহলে 60টি। কয়টি? ম, ঞ, মূর্ধন্য, দন্তন্য, ম, উস্বার, আরেকটি কি আমাদের নাসিক্য ধ্বনি 3টি, কিন্তু নাসিক্য বর্ণ কয়টি? 7টি। ক্লিয়ার? দেখো দন্তধ্বনি কয়টি? 4টি। ক, খ, ক, আরটা কি খ। দন্ত, দন্ত মূলীয় ধ্বনি আছে কয়টা? 4টা। দন্তন্য, র, ক, দন্ত। টেক্সট শিট এগুলো সবই আছে, আছে না? দ্রুত লেখো। দন্তধ্বনি 4টি, কিন্তু দন্ত মূলীয় ধ্বনি কয়টি? তাও 4টি। দন্ত মূলীয় ধ্বনি কয়টি? 4টি। ক্লিয়ার? দ্রুত লেখেন, দ্রুত লেখেন, দ্রুত। দন্তধ্বনি 4টা, দন্ত মূলীয় ধ্বনি কয়টা? দ্রুত। উষ্মধ্বনি কয়টা? বর্ণ কয়টা? কি কি? তালবস্যা, দন্তস্যা, হ। আর এটা তালবস্যা, মূর্ধন্যস্যা, দন্ত। আর একটা কি? তাহলে উষ্ম বর্ণ। তো লেখো ধ্বনি 2টা, তালবস্যা, দন্তস্যা। বর্ণ কয়টা? তালবস্যা, মূর্ধন্যস্যা, দন্ত। তো লেখো দ্রুত লেখেন। লিখছেন? লিখছেন? লেখেন। অর্ধ স্বরধ্বনি কয়টা? 4টা। হ্রস্বই, সংবৃত স্বরধ্বনি 2টা। ওই স্বরধ্বনি 1টা। তো অর্থাৎ ঠোঁট একদম বেশি খোলা থাকে, ওটাকে বলা হয় বিবৃত স্বরধ্বনি আহ। আর সংবৃত মানে ঠোঁট গোল হয়ে যায়, একটু ঠোঁট কম খোলে, এটাকে বলে সংবৃত। 2টা আছে, এটা হলো রস্যই। অর্ধ স্বরধ্বনি 4টা, সংবৃত 2টা, বিবৃত স্বরধ্বনি 1টা। সেটা কি আহ। দ্রুত দ্রুত লিখছেন? 4টা ভেজাল লাগে আমাদের। যৌগিক স্বরধ্বনি কয়টা? যৌগিক স্বরধ্বনি
এর আরেক নাম দ্বিস্বর ধ্বনি। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি অথবা দ্বিস্বর ধ্বনি কয়টা? খালি পাঁচ কও নাই, দুই কইছিস লগে একটা পাঁচ কও নাই। হ্যাঁ, যৌগিক স্বরধ্বনি কয়টা? কয় দুইটা। পাঁচ কইতে ভুলে যায়। যৌগিক স্বরধ্বনি কয়টা? জান জান জান। যৌগিক স্বরধ্বনি হলো 25টা। দ্বিস্বর ধ্বনিও কয়টা? 25টা। মনে থাকবে। যৌগিক স্বরধ্বনি কয়টা? একটা জিনিস কি জানো, বাংলাদেশে এক শ্রেণীর মানুষ বাটপারি কইরা এত বড় লোক হয়েছে, টাকা রাখার জায়গা পায় না। ব্যাংকালারা টাকা রাখুন কই, সুদ দিতে পারবে না। চিন্তা করো, এই যে বেনজির আহমেদ আছে একটা চোর বাংলাদেশে, কালকে দেখলা হ্যাঁ বিদেশে কতগুলা নারী আর কতগুলা বাড়ি, এই জন্য সবাই কই ধুমাইয়া বিসিএস ক্যাডার হইতে হবে। ঘুষ খাইয়া একদম বিদেশে খালি বাড়ি কেনবা, সুইজারল্যান্ড অস্ট্রেলিয়া সব যে চাকরি করবা ওই ওই প্রতিষ্ঠান একদম খাইয়া একদম তামা বানাই ছাড়িয়ে দেবা। যে মন্ত্রণালয় চাকরি মন্ত্রণালয় পুরো একদম ধ্বংস করে দেবা। এছাড়া বাঁচতে লাভ কি? ঘুমাইয়াও খায় ওরে রমজান মাসে কয় ভাই ইফতারি পরে আসে, রোজা রাইখে ঘুষ খাওয়া যাবে না, তো ইফতারি পরে আসেন। মানে চোর এমন চোর। আমি কি করছি জানো, আমি ওই ঠিক মাঝখানে ওই পটুয়াখালী গেলাম, তো পটুয়াখালী আমি ওই ব্যাংকে পোস্ট অফিসে থেকে টাকা উঠে দিয়ে গেলাম। আমার বলে স্যার আপনি আমি জান আমি রেডি করে রাখতেছি সব। পোস্ট অফিসার কি করছে, সবকিছু রেডি করে আমার টাকা একদম উঠাই মুঠাই, মানে আমার যেন কষ্ট না লাগে কোনো, একদম উঠাই উঠাই সব একদম কি রেডি রেখে দিছে, প্যাকেট ট্যাকেট করা টাকা একেবারে। এসে এখন কয় স্যার, এখন আমার দুগুনে গুনে দিচ্ছে, এখন বলতেছে স্যার ইফতারি করাইবেন না? কি কয় আমারে, স্যার ইফতারি করাইবেন না? আমি চিন্তা করি লোকটা আমার কাছে ইফতারি করার জন্য টাকা চাইছে চাইছে। আমি কি আচ্ছা ঠিক আছে ইফতারি করবেন, হ্যাঁ। এবার দেখি মানে অনেকজন মানুষ, আমি কি আচ্ছা আপনার সবাই এখানে যে কয়জন আছে সবাই আমার পক্ষ থেকে আজকে ইফতারি করাবো আপনাদের, ঠিক আছে? এই যে খুচরা ছেলে 2700 টাকা, বললাম যে এই 2700 টাকা আপনাদের দিয়ে গেলাম, এটা দিয়ে আপনার সন্ধ্যার পর সবাই কি করবেন, ইফতারি করবো। ওরা চাইছে আমার দ্বারা কি ইফতারি, ঘুষ কিন্তু চায় নাই, ইফতারি চাইছে চাইছে হ্যাঁ ইফতারি। তা আমি চিন্তা করা ইফতারির জন্য যেহেতু চাই, ওরা অসহায় গরিব মানুষ, ওরা পোস্ট অফিসে চাকরি করে, কয়টার বেতন পায়, ইফতারি করার অত তো টাকা নাই ওদের, হয়তো ওরা বেতন পায় 20,000 25,000 টাকা বেতন পায়, ওরা ইফতারি করে একটু ভালো ইফতারি করুক। তা আজকে আমি একটু 87 টাকা দিলাম যে সবাই মিলে, আমি কি কইছি আমরা সবাই মিলে আজকে আমার পক্ষ থেকে এই টাকাটা দিলাম, সবাই মিলে ইফতারি করবেন। ওরা কি করলো, এটা ইফতারি করবে। এখন ওরা ইফতারি করছে আর গ্রুপ টাকা ভাগ করে লয়ে গেছে, এটা তো আর আমি দেখি নাই। তা আমি কিন্তু ইফতারিতেই দিছি। হ্যাঁ, তখন তো বেটা 12টা না 1টা, তখন ইফতারি কিনে দিয়ে আসে কেন, তখন ইফতারি কিনে দিয়ে আইবে। আচ্ছা লিখছেন, এর নাম হলো বাংলাদেশ, বুঝছেন? তোর শেষরের অভাব নাই দেশে। বাংলাদেশে সরকারি অফিস মানি ভেজা। আচ্ছা তাহলে যৌগিক স্বরধ্বনি কয়টা? দ্বিস্বর ধ্বনিও কয়টা? কিন্তু যৌগিক স্বর বর্ণ যদি বলে, যৌগিক স্বর বর্ণ বললেই কয়টা? দুইটা। কয়টা? বর্ণ মানে দুইটা, একটা হলো ওই আর একটা হলো ও। ওই, ও রস্বই ওই, আর একটা হলো ও রস্যু। ক্লিয়ার? হয়েছে হয়েছে। গুড। হুম হুম হুম। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার চিহ্ন। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপে কি? ফলা। বাংলায় কার চিহ্ন কয়টি? 10টি। ফলা আছে কয়টি? 6টি। ফলা কয়টি? লিখে রাখো, কার চিহ্ন 10টি, ফলা আছে কয়টি, লিখে রাখো। আজকে এ পর্যন্তই, ওকে? আজকে এ পর্যন্তই। এবার একটা আপনাদেরকে বলি, যারা আমাদের এখানে হয়তো আপনারা অনেকে প্রাইমারি কোর্সে ভর্তি থাকতে পারেন, প্রাইমারি অ্যাডভান্স, যে প্রাইমারি সামনে সার্কুলার আসতেছে, এর হাইলাইটস কিন্তু এত তাড়াতাড়ি পাবেন না, নিম্নে ঈদের পরে পাবেন, কারণ নতুন হাইলাইটস এই যে চাকরি পরীক্ষাগুলো হলো এদের প্রশ্নে অ্যাড করতে হবে, তাই না? প্রশ্ন অ্যাড করব, বিসিএস পরীক্ষার প্রশ্ন অ্যাড করব, অর্থাৎ 26 তারিখ বিসিএস পরীক্ষা ওই প্রশ্ন অ্যাড করে দিব। এই আপডেট হাইলাইটস পাবেন। কেউ ভুলেও প্রাইমারি হাইলাইটসের জন্য চিল্লাইবে না স্যার প্রাইমারি হাইলাইটস কবে দিবেন, এইগুলা জানি আগামী 1 মাসের ভিতরে যেন আমি না শুনি, যারা প্রাইমারিতে ভর্তি আছেন।
যারা 11 থেকে 20তম গ্রেডে ভর্তি আছেন, যদি হাইলাইটস না পান অফিসিয়াল নাম্বারে কল দিবেন। যারা নিবন্ধনে যদি কেউ ভর্তি থেকে থাকে, নিবন্ধনে হাইলাইটস কবে, আমাদের অফিসে ফোন দেবেন, নিবন্ধনে হাইলাইটস পাইয়ে যাবেন। ক্লিয়ার? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ। পাঁচ দিন এদের কিন্তু 11 থেকে 20তম গ্রেডে ক্লাস